সেটি হলো রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি, যেটিকে বলা হয় আরএসপি। সেটি নেপালে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েই তারা সরকার গঠন করতে যাচ্ছে। আমাদের ঠিক 1 বছর পরের ঘটনা, যদিও কনটেক্সট ভিন্ন, কিন্তু তারপরে আমি যদি বলি যে প্রথাগত রাজনৈতিক ব্যবস্থা আর আরএসপি যেটিকে আসলে চ্যালেঞ্জ করে জয়লাভ করলো আমাদের এখানে জেনজি প্রজন্ম, তারাও নেওয়া বন্দোবস্তের কথা বলেছিল, রাষ্ট্রীয় কাঠামো, এবং তার ধারাবাহিকতায় আমরা দীর্ঘ আলোচনা দেখলাম। আপনিও সেই আলোচনায় ছিলেন, ঐক্যমত্য কমিশনের নানান কমিশনের আলোচনা, কিন্তু দিন শেষে সেটিকে আসলে আলোর মুখ দেখলো না। মানে আমরা আসলে এই পার্থক্যটা কেন আসলে? না দেখুন, নেপালের বিষয়াবলী এবং বাংলাদেশ, আমরা ঠিক একটা গণ অভ্যুত্থানের পরে যে ভূমিকাগুলো আমরা দেখেছি তাতে এটা মেলানো আমি প্রধান কোনো কারণ দেখি না। কেন? আমি খুব ছোট করে এবং খুব একটা সাধারণ একটা আলোচনা করি, কারণ আসলে আরও পর্যাপ্ত তথ্যপত্র দেখে শুনেই তারপরে বিস্তারিত আলোচনা করা প্রয়োজন বলে আমি মনে করি। তারপরে আমি একটা সরলীকরণের কথা বলি, যেমন ধরুন বোঝার জন্য বাংলাদেশে যে একটা গণ অভ্যুত্থানের পরে আমরা দেখলাম আন্দোলন তো আমরা অনেকদিন ধরেই করছিলাম। আমি যদি অন্য সময় বাদ দিই যে কর্তৃত্ববাদী স্বৈরাচারী রেজিমের বিরুদ্ধের কথা বলা হয়, তা আমি একটু তো অন্যভাবে বলি যে অনেকে 36 দিন বলে, আর আমি বলি যে হিসাব করলে দেখবেন 5036 দিনের বেশি কিন্তু আন্দোলন আমরা করছিলাম রাজনৈতিক দলগুলো। সুতরাং একটা ধারাবাহিকতা ছিল, কিন্তু সামনে তারা আসলো। এবং হ্যাঁ, ঠিকই, এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের বিরাট তরুণ সমাজ এই আন্দোলনে যারা ছিল, এবং আমি দলের কথা বলছি না, যে সাধারণভাবে ছিল, যদি কোনো শক্তি তারা তাদের স্বার্থ রক্ষাকারী হিসাবে নিজেদেরকে চিহ্নিত করে সামনে আসতে পারত, গুপ্ত না, বিশেষ কিছু না, তাহলে হয়তোবা এদের কাছ থেকে আপনি এই যে নির্বাচনের যে বিষয়টা দেখতে পাচ্ছেন, হয়তো আরো চেহারা আমরা দেখতে পারতাম সামনে আসার। এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন। এইবার আপনি হিসাব করে দেখেন, ঘটনা কিন্তু তা ঘটে নাই বাংলাদেশে। ঘটলো কি, আন্দোলনের পরে দেখা গেল যে বিরাট অংশ যারা সামনের কাতারে ওই সময় ছিল ছাত্রদের মধ্যে, পরে দেখা গেল এরা তো গুপ্ত, এক সময় সরকারি দলে ছিল, পরে এরা অনেক ক্ষেত্রে দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল শক্তির পার্ট। এটা একটা গেল, এবং যার কারণে ব্যাপক অংশ সাধারণ ছাত্র সমাজ কিন্তু তারা ব্যাক করে গেল, এবং তাদের মধ্যে কোনো ঐক্য নাই, নানা ধরনের সংগঠন হলো। তার মধ্যে হ্যাঁ, প্রধান সারির লিডার যারা ছিলেন তারা মিলে একটা দল করলো, তারা এমন এমন রাজনৈতিক কথাবার্তা বললো, শেষ বেলায় যেয়ে কিন্তু আমাদের স্বাধীনতা বিরোধী শক্তির সাথে তারা এক হলো, যাদের বিরুদ্ধেও তারা কথা বলেছিল। তার মানে আমি বললাম যে একটা সরলীকরণ করে আসলে যে তারা একটা আলাদা সত্তা হিসাবে, এবং যদি তাদের ভাষায় কোড আনকোড বলি যে প্রচলিত রাজনীতির বাইরে নতুন, তাদের ভাষায় বন্দোবস্ত, এটা আমি একমত না, তারপরেও বলি সেই রকম করাটাকে আসলে জনগণের সামনে শো করতে পারলো না। এটি একটি কথা গেল। আর একটা ছোট কথা বলে শেষ করি, মানে এই পয়েন্টে বলে আমি নেপালে যাই। দ্বিতীয়ত হচ্ছে, দেখেন, ঘটনার পর যদি ঘটনাটা এরকম হতো যে অন্য কোনো বিশেষ কাজ না করেই একটা নির্বাচনের মধ্যে চলে যাওয়া হতো, এবং তারা যদি তাদের ঐক্যের ধারা রক্ষা করতে পারত, আমার ধারণা যে ফল এখন দেখতে পাচ্ছি তারা একটা গোষ্ঠীর উপরে ভর করে করেছে, হয়তোবা এর বাইরেও একটা আমরা বেশি ভিন্ন একটা চিত্র দেখতে পারতাম। রাইট। তো একেবারে খুব সিম্পল, বাংলাদেশে সেটা ঘটে নাই, সুতরাং তাদেরও একটা রাজনৈতিক আইডেন্টিটি সামনে চলে আসছে, এবং সে রাজনৈতিক আইডেন্টিটি আপনি খেয়াল করবেন যে প্রচলিত রাজনীতির বাইরে এমন কিছু না। ওই যে বললাম তারা জামাতের সাথে এবং অন্যদের সাথে ঐক্য করে চলে গেছে, তার মানে নতুন কিছু তো তারা দেখাইতে পারে নাই। সুতরাং এই ধারাবাহিকতায় তারা আছে, বরঞ্চ মানুষের কাছে একটা আশ্চর্য ব্যাপার, এরপর ওই কয় সিট কিভাবে হলো সেটা নিশ্চয়ই ভবিষ্যতে অন্য আলোচনা হবে। এবার আসি, আমি এই ভূমিকাটা এই কারণে দিলাম, ছোট করে বলে পরে ধরো বলা যাবে। নেপালের ঘটনাটা যদি একটু খেয়াল করেন, দেখেন, হ্যাঁ, নিঃসন্দেহে এটা আমার অন্তত পক্ষে বলতে কোনো দ্বিধা নাই যে ওইখানে দীর্ঘদিন ধরে কমিউনিস্ট পার্টি তারা নানাভাবে, প্রথমে এক পার্টি, তারপরে আবার ঐক্য, ভাঙাচোরা, নানা ধরনের পার্টির মধ্যে ভাঙাচোরার পরও ঐক্যবদ্ধভাবে তারা কিন্তু মুভমেন্ট করেছিল, এবং একসময় কংগ্রেসের বিরুদ্ধে যে মুভমেন্ট করে তারা বিজয়ী হয়েছিল, সেই কংগ্রেসকে সাথে নিয়ে তারা গেছিল। কিন্তু ওই জনগণ নানা কারণে থাকতে পারে, আমি বলেছি হয়তো এর পেছনে অন্যান্য কি কারণ আছে না আছে, বৈদেশিক শক্তি, অন্যান্য বিষয়গুলো আমি সে আলোচনায় যাচ্ছি না, আমি সাধারণভাবে বলছি যে দেখা গেল যে দীর্ঘদিন ধরে তারা কিন্তু জনমনের যে আকাঙ্ক্ষা সেটা পূরণ করতে পারেনি। বিশেষ করে আমি দূর থেকে জানি, অনেকদিন ব্যক্তিগতভাবে নেপালে আমার যাওয়া হয় না,
আমি প্রথম 1994 সালে গিয়েছি, যখন একেবারেই কমিউনিস্টদের উত্থান পর্বের সময়, তখন একেবারেই শুরু টুরু করছে ছাত্র আন্দোলনের হিসাবে। আমাদের বন্ধু বান্ধব প্রচুর আছে ওইখানে, রাজনৈতিক বন্ধু বান্ধবের কথা বলছি। কিন্তু দেখা গেল ওইখানে কর্মসংস্থান এইটা কিন্তু তারা পূরণই করতে পারে নাই। নানা ধরনের সুযোগ সুবিধা দিতে পারে, সেটা পারে নাই। দুর্নীতির জায়গাটা তারা কিন্তু এটা করতে পারেনি। আর বিভিন্ন সময় সরকার তারা তাদের সিস্টেমের কারণে গণতন্ত্রের প্র্যাকটিস হয়তো নানাভাবে করে, অনেক পজিটিভ তাদের দিক ছিল সংবিধান সহ রাজতন্ত্র বাদ দিয়ে, কিন্তু জনমনে আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। সেই জায়গায় অনেক নেতৃত্ব, যাদের বিরাট অংশ তরুণ এবং অন্য, তার আগে এরাই কিন্তু দেখবেন এখন যিনি সম্ভাব্য সামনের সারির প্রধানমন্ত্রী, তিনি কিন্তু বালেন্দ্র শাহ, হ্যাঁ, আগেই কাঠমান্ডুতে দায়িত্ব পালন করেছেন, মেয়রের দায়িত্ব। তার মানে এই জায়গাটা করেই মানুষের কাছে মনে হচ্ছে যে এরকম একটা কিছু তারা করতে পারে। আর সবচেয়ে যে কাজটা হয়েছে দেখেন, তারা একটা অভ্যুত্থানের পরপর এবং অভ্যুত্থানের পরে কিন্তু এখানে এই যেসব রাজনৈতিক দলগুলো ছিল, কমিউনিস্ট পার্টি সহ অন্যরা, এমনকি নেতাদের বিরুদ্ধে কি বলে হামলা করা, অফিস পোড়াই দেওয়া ঘটছে। কিন্তু যে ভদ্রমহিলা দায়িত্ব নিলেন, তিনি কিন্তু দায়িত্ব নিয়ে দেরি করলেন না। দায়িত্ব নেওয়ার সময় প্রথম দিনই উনি বলেছেন কবে তার সুশীলা কার্কিও, জি। এবং করার পরে যে কাজটা করলো খেয়াল করেন, তিনি কিন্তু নিষিদ্ধ কাউকে করে অন্য জায়গায় সেটা গেলেন না। তিনি বললেন যে এই অভ্যুত্থানের পরে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরও তিনি বিচার করবেন, করা কিন্তু শুরু করেছেন। সাথে সাথে যেসব দলকে মানুষ মানে গণ অভ্যুত্থানে তাদেরকে বাদ দিয়ে তারা যে কাজটা করলো, তাদেরকে তিনি কিন্তু নিষিদ্ধের লাইনে যান নাই। তিনি বলছেন জনগণ ডিসাইড করবে। তাহলে ওই জায়গাটা রেখে কিন্তু জাস্টিফাইড হলো। হ্যাঁ, এবং এই রেসটা থাকতে থাকতেই আর এইখানে যারা ছিল তারা তাদের মতো করে একসাথে থাকতে পারলো। যদিও এটা পুরনো অংশ, তারা অনেকদিন ধরে রাজনীতিতে আছে, কিছুটা তাদের পরীক্ষাও তারা উত্তীর্ণ। তাহলে সেইটা করার মধ্য দিয়ে জনগণ যতটুকু আকাঙ্ক্ষা তারা করেছিল যে পুরনো যারা ছিল তাদের বাইরে আমি নতুন কিছু দেখি বা নতুনরা দেখি পারে কিনা, সে কিন্তু হেজিটেট করে নাই। যার জন্যে আমাদেরও 2-4 জন যে বন্ধু বান্ধব আছে ভোটের আগে, তারা এত বিপর্যয় কিন্তু ভাবেও নি। কারণ খেয়াল করবেন যে যে আগের প্রধানমন্ত্রী ছিল, যাকে বাদ দিয়ে মানে কি বলে গণ অভ্যুত্থানে যাকে হটাই দেওয়া হলো, কিছুদিন পরে যখন রাজনীতি শুরু করলো, তারে কিন্তু বিরাট বিরাট জমায়েত হয়েছে। আমরা একটু থতমত খেয়ে গেলাম যে এত বড় জমায়েত করছে, তার মানে গ্রাম অঞ্চল বিভিন্ন জায়গায় তাদের যে বেজ ছিল। কিন্তু সাধারণ ভোটাররা তারা যে একটা পরিবর্তনের চিন্তা করেছে, সেটা কিন্তু করেছে। আমি এই কথাটা এইটুকু বলে একটু শেষ করি। কেউ আমরা বলতে পারি, নানা মূল্যায়ন করতে পারি যে বিদেশি ইন্ধন ছিল কেন, অমুক কিনা তমুক কিনা, কিন্তু আমি যতটুকু ফোনে খবর রাখি আমার মধ্য দিয়ে বা আমাদের পুরনো বন্ধু বান্ধব, আমি নেপালি বন্ধুদের কথা বলছি, তারা এটা বলে যে না, ভোটে কারচুপিটা হয় নাই। আমাকে বলেছে এখানকার কমিউনিস্ট পার্টির নেতারা যে কারচুপি হয়নি, ভোটার কম পড়েছে। এইটাই আমি এটা প্রথম দিনের কথা বলছি, যখন গোনা চলছে, কিন্তু ওরা ওদের বুঝে নিছে কি কি হচ্ছে, রেজাল্টও দেখলাম তাই। তা বলে যে আমাদের কাছে আসলে এটা মূল্যায়ন করতে হবে, মানুষের বুঝতে পারেনি এরকম ঘটনা ঘটবে, মানে যে তাদেরকে এটা করছে। কিন্তু দেখেন, মানে গণ অভ্যুত্থানের রেশ থাকতে থাকতে কার্যক্রম, আরেকটা হচ্ছে মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা অনুযায়ী যারা গণ অভ্যুত্থানের প্রধানের সামনে ছিল, তারা কিন্তু এমন কোনো বিহেভিয়ার করার সুযোগ পায়নি যাতে মানুষ বিরক্ত। আর আমাদের এইখানে কি হয়েছে, এটা আমার থেকে রাস্তার লোক ভালো বলতে পারবে।